সদস্য মানিক সরকার নির্বাচনী প্রচারে যান পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন ও শাসক দলের বিরুদ্ধেও সমালোচনায় সরব হন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচার জমে উঠেছে পশ্চিমবাংলায়। পশ্চিমবঙ্গে এবার লড়াই হচ্ছে চতুর্মুখী। কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী থেকে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচারে বারবার বঙ্গ সফর। প্রচারে রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসও। প্রচারে খামতি রাখছে না কোনো দলই। বিরোধী দল সিপিএমও পিছিয়ে নেই। বর্তমানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী সিপিএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকারও নির্বাচনী প্রচারে ব্যস্ত রয়েছেন বঙ্গে। এক বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মানিক সরকার পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন ও শাসক দলের সমালোচনা করেন। তিনি বলেন, বাংলায় তৃতীয় দফার ভোটে ব্যাপক বুথ দখল এবং রিগিংয়ের ঘটনা সংঘটিত করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আর এত কিছুর পরও নির্বাচন কমিশন নির্বিকার। তিনি বলেন, পর্যায়ে গিয়ে যেটা লক্ষ্য করছি, এখানে তো অনেকে ভোট দিতে পারলেন না, বুথ দখল হয়ে গেল, একজনের ভোট আরেকজন দিচ্ছেন। নির্বাচন কমিশন তার কথা রাখতে পারেনি, এটা পরিষ্কার। জাতীয় যে নির্বাচন কমিশন তারও কিন্তু একটা দায়িত্ব আছে। স্পেশাল একজন অবজারভার পাঠিয়েই যদি জাতীয় নির্বাচন কমিশন মনে করেন যে তাদের দায়িত্ব শেষ হয়ে গেছে, তাহলে বোধহয় বিষয়টা ঠিক হবে না। সারদা কেলেঙ্কারি বিষয়ে মানিকবাবু বলেন, সারদা তদন্ত ত্রিপুরা, আসাম, উড়িষ্যা কিংবা পশ্চিমবঙ্গের পুলিশের দ্বারা হবে না। এটার সুষ্ঠু তদন্ত করতে হলে সিবিআই তদন্ত প্রয়োজন। এছাড়া তিনি তৃণমূল কংগ্রেস সাংসদ ধৃত কুণাল ঘোষ প্রসঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন। যদিও সারদার মূল ব্যবসার এলাকাটা পশ্চিমবাংলা, কিন্তু সে ছড়িয়ে আছে বেশ কতগুলো রাজ্যে। তাহলে এটার তদন্ত করে কিনারা করতে গেলে পর কে দায়িত্ব নেবে? এ তো পশ্চিমবাংলার পুলিশের পক্ষে সম্ভব না, ত্রিপুরা, আসাম বা উড়িষ্যার পুলিশের পক্ষে সম্ভব না। এই জাতীয় ঘটনাগুলো কিনারা করার জন্যই সেন্ট্রাল ব্যুরো অফ ইন্টেলিজেন্স, যিনি কিছুদিন আগে সাংসদের শিরোপা অর্জন করেছিলেন, তিনি এখন জেলখানায় আছেন। তিনি তো আপনাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নামই বলে দিলেন। তিনি সব ভালো জানেন, আমাদেরকে নিয়ে কেন টানাটানি করছেন? তাকে বা তার সঙ্গে আরও 6-7 জনের নাম বললেন। তাদের সবাইকে যদি ডেকে ইন্টারোগেট করা হয়, প্রশ্ন ইত্যাদি করা হয়, তদন্ত ইত্যাদি করা হয়, সব তথ্য বেরিয়ে যাবে। এই সব মিলিয়ে আমার তো মনে হচ্ছে এখন ধোঁয়াশা বলার কিছু নেই, ব্যাপারটা পরিষ্কার হয়ে যাচ্ছে। কাজে এই জায়গায় দাঁড়িয়ে আপনি যে প্রশ্ন করছেন, তদন্তে দেরি হচ্ছে কেন, এটা উদ্দেশ্যমূলক মনে হচ্ছে। রাজ্য সরকার যে তদন্তটা করার চেষ্টা করছে, যে পুলিশ কমিশনারেটকে দিয়ে করার চেষ্টা করছে সল্ট লেকের, মনে হচ্ছে তাদেরকে নিয়ন্ত্রণ করা হয়। মূল কংগ্রেসের নেতা নেত্রীদের যে নানা ধরনের যে মন্তব্য, বক্তব্য, এগুলো বহুলাংশেই দেখা যাচ্ছে বিভিন্ন ঘটনায় একটা অশুভন চেহারা নিচ্ছে। এটা হওয়া বাঞ্ছনীয় না। একটা ইঙ্গিত মিলছে যে তারা একটু অধৈর্য হচ্ছেন, হতাশ হচ্ছেন, এই আস্থার জায়গাটায় টান ধরেছে, মানুষের আস্থা নষ্ট হয়ে যাচ্ছে। তৃতীয় বিকল্প সরকার প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি, তার সঙ্গে অবশ্যই বামপন্থীরা থাকবে, তাদেরকে সংহত করো। সংহত করতে হবে একটা বিকল্প নীতির ভিত্তিতে, যে নীতিতে জিনিসের দাম বাড়বে না, মুদ্রাস্ফীতি হবে না, কৃষকের আত্মহত্যার ঘটনা বন্ধ হবে, কারখানা বন্ধের যে সমস্যা সেই সমস্যা বন্ধ হবে, এবং শ্রমিকদের কাজ হারানোর যে বিপদ, এই বিপদ থেকে শ্রমিকরা উদ্ধার পাবেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর সাম্প্রদায়িক মন্তব্যে কড়া সমালোচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান মমতা। মোদী সাম্প্রদায়িক মন্তব্যের কড়া সমালোচনায় সরব ডান বাম দুই শিবিরই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, একজন বাঙালির গায়ে হাত পড়লেও দিল্লি তোলপাড় হবে। মোদীকে অবিলম্বে গ্রেফতারের দাবি করেছেন তিনি। বামেদের দাবি, মোদীর সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রচার বন্ধে অবিলম্বে ব্যবস্থা নিক নির্বাচন কমিশন। বাংলাদেশ থেকে আসা সবাইকে ফেরত যেতে হবে। নরেন্দ্র মোদীর মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়। কড়া আক্রমণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তুমি বলো নরেন্দ্র বাবু, চকমকে বাবু, জিজ্ঞেস করেন চকচকে বাবু, বিজ্ঞাপনের টাকায়, পরের টাকায় পোদ্দারি। আমি দাবি করবো ইলেকশন কমিশনের কাছে, এই ধরনের যিনি কথা বলেন তাকে ইমিডিয়েট গ্রেফতার করা উচিত, ইমিডিয়েট গ্রেফতার করা উচিত।
পশ্চিমবঙ্গের বাঁকুড়ার জনসভায় অবস্থান স্পষ্ট করলেন মোদি। বললেন, ধর্মীয় কারণে বিতাড়িতরা শরণার্থী, তারা যথাযোগ্য সম্মান নিয়ে এদেশেই থাকবেন, কিন্তু অন্যদের ফেরত যেতে হবে। সারদা থেকে টেট, বিভিন্ন আর্থিক কেলেঙ্কারি এতদিন ছিল লোকসভা ভোট প্রচারের ভরকেন্দ্রে। শ্রীরামপুরের জনসভায় এসে প্রথমবার সাম্প্রদায়িকতার তাসটা খেলেছিলেন মোদি। বলেছিলেন, বাংলাদেশ থেকে আসা সকলকে ফেরত যেতে হবে। গতকাল পশ্চিমবঙ্গের বাঁকুড়ার জনসভায় অবস্থান আরও স্পষ্ট করলেন মোদি। বুঝিয়ে দিলেন, ভোটের আগে সুর না চড়ালেও বিজেপি তার সাম্প্রদায়িক লাইন থেকে সরেনি। আগে উত্তর দিন, কত হাজার কোটি টাকা বাজার থেকে তুলেছেন নির্বাচনের নাম করে? বিজ্ঞাপনের জন্য কাকে কত টাকা দিয়েছেন এটা পাবলিককে জানাতে হবে, তারপরে চকমক করে কথা বলবেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পশ্চিমবঙ্গের তমলুকে বাম প্রার্থীর সমর্থনে জনসভায় বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক অভিযোগে কটাক্ষ করেন সিপিএম পলিট ব্যুরো সদস্য তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মোদীকে দাঙ্গাবাজ ও সারদা কেলেঙ্কারির অভিযোগ তুলে মমতাকে বাক্যবাণে জর্জরিত করেন তিনি। ফের নরেন্দ্র মোদীকে দাঙ্গাবাজ বলে কটাক্ষ করলেন সিপিএম পলিট ব্যুরোর সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য। মোদী ক্ষমতায় এলে দেশে মন্দির মসজিদ নিয়ে অস্থিরতা তৈরি হবে বলেও মন্তব্য করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। পশ্চিমবঙ্গের তমলুকে বাম প্রার্থীদের সমর্থনে এদিন জনসভা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সারদা কাণ্ডে নিয়েও শাসক দলকে কটাক্ষ করেন তিনি। 2011 সালে পশ্চিমবঙ্গে পালাবদলের পর থেকে নন্দীগ্রামে ঘরে ফিরতে পারেনি প্রায় 60 জন বামকর্মী সমর্থক। দীর্ঘদিন বন্ধ থাকার পর ভোটের আগে কয়েকটি দলীয় কার্যালয় খুলেছে বামেদের। এই পরিস্থিতিতে গতকাল নিমতরির মাঠে তুমলুক ও কাথির বামপন্থীদের সমর্থনে জনসভা করলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সবাই জনসমাগম ছিল চোখে পড়ার মতো। মোদীকে এদিনের সভায় আরও একবার দাঙ্গাবাজ বলে কটাক্ষ করেন সিপিএম পলিট ব্যুরোর সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য। গরিবের ভারত, বেকারদের ভারত, পেটে খিদে নিয়ে ঘুমোতে যাওয়া ভারত, আরেকটা হচ্ছে বড় লোকদের ভারত। তাই আমরা কংগ্রেসকে বলছি, তোমরা যাও। নরেন্দ্র মোদী মানে কি? সারা দেশে দাঙ্গা হবে, সারা দেশে দাঙ্গা হবে। ওই মসজিদ মন্দির নিয়ে ও সারা দেশে গোলমাল লাগাবে। কাজটা হচ্ছে কংগ্রেসকেও হারাতে হবে, বিজেপিকেও ঠেকাতে হবে। না, তোমাদের দেবো না ক্ষমতায় যেতে। আমরা চাইছি কংগ্রেসকে ঠেকিয়ে বিজেপিকে ঠেকিয়ে এমন একটা সরকার যারা কিছু নীতির ভিত্তিতে, কর্মসূচির ভিত্তিতে সরকার করবে। সারা দেশে গরিব জমি নেই, যার সেই গরিব জমি পাবে। সমস্ত গরিব মানুষ রেশন পাবে, ভর্তুকি দেওয়ার সস্তায় রেশন পাবে। 2 টাকা কেজিতে 35 কেজি চাল পাবে। এই কথার কথা নয়, আমরা অঙ্ক করে দেখিয়েছি কি করে করা যায়। ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য যত সম্ভব করবে সরকার। 17 লাখ ছেলে মেয়ে বলছে আর কিছু চাই না, একটা প্রাইমারি স্কুলের চাকরি চাই। হলো না, রাস্তাঘাটে ফেলে পুলিশ একদিন পিটিয়ে দিল। তৃণমূল ছাড়া কাউর চাকরি হলো না। ছেলে মেয়েরা মেনে নেবে? সরকারের কাজ কি? বলছে আমাদের কাজ হচ্ছে ধার করো আর ধার করে জলসা করো। এই হচ্ছে আমাদের। তৃতীয় পর্যায়ে যে নির্বাচন হলো, আমরা খুশি হইনি। দিল্লি থেকে পুলিশ আসবে, কোথায় গেল সেই পুলিশ? সারদা কাণ্ড নিয়ে ফের পশ্চিমবঙ্গের শাসক দলের কড়া সমালোচনা শোনা গেছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর গলায়। সম্প্রতি সারদা কাণ্ড নিয়ে পুরনো মামলায় সিপিআইএম নেতা গৌতম দেব ও সুজন চক্রবর্তীকে নোটিশ পাঠিয়েছে পুলিশ। এই দিনের সভায় 2 নেতার পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 16তম লোকসভা নির্বাচনে ত্রিপুরার 2টি আসনের ভোটে ব্যাপক দুর্নীতি হয়েছে। আর এই অভিযোগের ভিত্তিতে দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক VS সম্পতের কাছে অভিযোগ জানাবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। রাজ্যের নতুন করে ভোট গ্রহণের দাবিতে আগামী 12ই মে 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে ত্রিপুরা গ্রামীণ কংগ্রেস, INPT, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, NCT, PDS সহ অন্যান্য বিরোধী দলগুলি। ষোড়শ লোকসভা নির্বাচনে ত্রিপুরা 2টি আসনের ভোটে ব্যাপক দুর্নীতি হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে এবার দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক VS সম্পদের কাছে অভিযোগ জানাবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস।
ভোটের দুর্নীতির ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রমাণপত্র সহ আগামীকাল দিল্লিতে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি দলটি। প্রদেশ কংগ্রেস সহ ত্রিপুরার বিরোধী দলগুলির অভিযোগ, ভোটে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আশুতোষ জিন্দাল অনৈতিকভাবে শাসক সিপিআইএম দলকে সাহায্য করেছে। তাই আশুতোষ জিন্দালকে তার পদ থেকে অপসারণ ও রাজ্যের 2টি লোকসভা আসনেই নতুন করে ভোট গ্রহণ করার জন্য মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দাবি জানাবে কংগ্রেসের প্রতিনিধি দলটি। আজ দুপুরের বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছে প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে রয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি আশিস সাহা, ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। এই প্রসঙ্গে উল্লেখ্য যে আশুতোষ জিন্দালকে তার পদ থেকে অপসারণ ও রাজ্যের 2টি লোকসভা আসনেই নতুন করে ভোট গ্রহণ করার দাবিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, ত্রিপুরা প্রগতিশীল গ্রামীণ কংগ্রেস, আইএনপিটি, এনসিটি, পিডিএস সহ অন্যান্য বিরোধী দলগুলি আগামী 12ই মে 12 ঘন্টার ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও গাঁজা বিরোধী অভিযানে নেমে সাফল্য পেল সোনামুড়া মহকুমা পুলিশ প্রশাসন ও সীমান্তরক্ষী বাহিনী। গোপন খবরের ভিত্তিতে যাত্রাপুর থানাধীন নিদয়ার এক পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হয় 175 কেজি গাঁজা, যার বাজার মূল্য 5 লক্ষ টাকা বলে জানা যায়। অভিযানের নেতৃত্বে ছিলেন এসডিপিও অশোক কুমার সিনহা। গোপন সংবাদ পেয়ে আজ যাত্রাপুর থানার অন্তর্গত মনাইপাথর বাজার সংলগ্ন একটি পরিত্যক্ত ঘর থেকে 175 কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। পুলিশের এই অভিযান ঘিরে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। আজ বেলা 12টা থেকে দুপুর 1টার মধ্যে সোনামুড়া এসডিপিও অশোক কুমার সিনহার নেতৃত্বে নিদয়া 29 নং সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সহ যাত্রাপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে উদ্ধার করে বস্তাবন্দি গাঁজা। বর্তমানে 175 কেজি গাঁজার মূল্য আনুমানিক 5 লক্ষ টাকা হবে। এসডিপিও অশোক কুমার সিনহা জানান, গত 1 মাসে প্রায় 2500 কেজি গাঁজা উদ্ধার হয় গোটা সোনামুড়া বিভাগের বিভিন্ন স্থান থেকে। তিনি জানিয়েছেন, এ জাতীয় অভিযান আরও চলবে। আজকে গোপন সূত্রের খবরের ভিত্তিতে আমি যাত্রাপুর থানার ওসি, থানার স্টাফ এবং 29 ব্যাটালিয়ন বিএসএফ এর নিদিয়া বিওপির প্লাটুন কমান্ডার এবং বিএসএফ এই 1-1.5 মাসের মধ্যে আমরা আনুমানিক 2500 কিলো ড্রাই গাঁজা উদ্ধার করি, যেটা বলা যায় ত্রিপুরার মধ্যে সবচেয়ে বেশি গাঁজা আমরা উদ্ধার করেছি। এই অভিযান আমাদের অব্যাহত থাকবে এবং আমি বলতে চাই, যারা এইসব গাঁজা চাষ করেন তাদেরকে এইসব কাজ থেকে দূরে থাকার জন্য, কারণ আমাদের অভিযান অব্যাহত থাকবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাস্তার উপর গরুর রশিকে কেন্দ্র করে রক্তাক্ত অবস্থায় গুরুতর জখম হন এক ব্যক্তি। ঘটনা কৈলাসহর ছাগলডামা এলাকায়। পরে স্থানীয় লোকজনেরা তাকে কৈলাসহর আরজিএম হাসপাতালে ভর্তি করে। এ নিয়ে বাড়ির লোকেরা অভিযুক্তদের বিরুদ্ধে থানায় একটি মামলাও করে। রাস্তার উপর গরুর রশিকে কেন্দ্র করে রক্তাক্ত অবস্থায় গুরুতর জখম হয়ে কৈলাসহর আরজিএম হাসপাতালে চিকিৎসাধীন রবীন্দ্র দেববর্মা। ঘটনাটি ঘটে কৈলাসহরের ছাগলডামা এলাকার বেলা 10টা নাগাদ। রবীন্দ্র দেববর্মা পেশায় এসপিও। ছাগলডামা এলাকাতেই বাড়ির পাশে এসপিও ক্যাম্পে চাকুরিরত। রবীন্দ্র বাড়ি থেকে বাইক চালিয়ে পাশের এলাকা জামতৈল বাড়িতে রেশনের দোকানে যখন যাচ্ছিলেন, তখন রাস্তার পাশে এই এলাকারই বাসিন্দা ঘিরমণি দেববর্মার গরু বাঁধা ছিল এবং গরুর রশি রাস্তা থেকে 3-4 ফুট উপরে থাকায় রবীন্দ্র বাইক থামিয়ে ঘিরমণিকে বলে যে গরুকে সরিয়ে নিতে, কারণ পথ চলতি মানুষের সমস্যা হতে পারে। এই কথা শুনে ঘিরমণি এবং তার স্ত্রী শোভারানী দেববর্মা এবং ওনাদের ছেলে বীরজিৎ দেববর্মা মিলে রবীন্দ্রকে ধরে মারতে থাকে। এমনকি ঘিরমণি দা দিয়ে রবীন্দ্রের মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গে রবীন্দ্র চিৎকার করলে ওর বাড়ির লোকজন আসে এবং এলাকার লোকেরা রবীন্দ্রকে হাসপাতালে আনে। এই ঘটনা নিয়ে রবীন্দ্রের ভাই বিশ্বনাথ দেববর্মা কৈলাসহর থানায় এফআইআর করে। পুলিশ আসামিদের খুঁজছে। দেববর্মা এসপিতে চাকরি করে। আমি ডিউটি সারিয়া বাড়িতে আসলাম। আপনার ক্যাম্প ওই ছাগলডামা ক্যাম্প। আচ্ছা, বাড়ির সামনেই। এরপরে আমি রেশন শপে গেছি। রেশন শপে যাইতে একটা গরু রশি বান্ধা আসলো, এইটা মালির কোয়া আসলো। কে কে তারা? তারা তো বিরজিৎ দেববর্মা, শোভারানী দেববর্মা, ক্ষীরমণি দেববর্মা, তারা এক গড়েই।
তো তাদের বাড়ি সামনেই, আমরা ঘরের পাশাপাশি। তো তোমার ঘরের হ্যাঁ, পাশে। হ্যাঁ। তো তোমার সাথে কি তাদের পুরানো কোনো সত্যতা আছে? পুরানা কিছু আগে ঝগড়া আসলো। আচ্ছা। তো এই এই ঝগড়া লইয়া তারা মনে হয় কোনো একটা প্ল্যান নিয়ে রাখছে মনে হয়। তো এই পুরানো সত্যতার জেল না? হ্যাঁ, তো তোমরা কেস করছো? হ্যাঁ। তো এই কয়জনের নামে কেস? তারা 3 জনের নামে কেস করা হয়েছে। তুমি কি চাইতেছো তুমি? আমি তো চাইতেছি তারা অ্যারেস্ট করা লইয়া, মানে তারা একটা করুক। কেমন হয়েছে ঘটনাটা? ঘটনাটা সকালে রেশনে যাইতে আসলে আর বাড়ি থেকে বাড়িয়া, তারপরে রাস্তা গিয়া রসি রয়েছিল গরুর, তারপরে অন্য গিয়া ডাকছে গরুর মালিকদের, তারপরে একটা গরুর মালিক মার করলো। তারা তো রাখছে, তো মনে রাখতে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মধু সংগ্রহ করতে গিয়ে গাছ থেকে পড়ে মৃত্যু হলো 50 বছর বয়সী এক ব্যক্তির। ঘটনা কমলপুর মহকুমা কচুচড়া থানাধীন উত্তর ডাববাড়ি গ্রামে। ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকা জুড়ে। মধু সংগ্রহ করতে গিয়ে গাছ থেকে পড়ে মৃত্যু হলো 50 বছর বয়সী এক ব্যক্তির। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কমলপুর মহকুমা কচুছড়া থানাধীন উত্তর ডাববাড়ি গ্রামে। ঘটনার বিবরণ দিতে গিয়ে কচুছড়া থানার সহকারী পুলিশ অফিসার সঞ্জিত দেবনাথ এবং প্রত্যক্ষদর্শী রঞ্জিত দেবনাথ বলেন, গতকাল রাত 10টা নাগাদ অভিনব শূদ্র নামে 50 বছরের এক ব্যক্তি বন্ধু রঞ্জিত দেবনাথকে নিয়ে ডাববাড়ি গ্রামের জঙ্গলে যায় মধু সংগ্রহ করতে। মৃত ব্যক্তি অভিনব শূদ্র মধু সংগ্রহ করতে ডুমুর গাছে উঠে। হাত 15 ওঠার পর অভিনব শূদ্র হাত গাছের ডাল থেকে পিছলে যায় এবং সে মাটিতে পড়ে যায়। দুর্ঘটনার কিছু পরেই তিনি মৃত্যুর কোলে ঢুলে পড়ে। ওই তাইনে স্লিপ কেটে পড়ে গেছে গাড়ি, অথচ মধুর বালতিটা আমার হাতে, তাইনে রাতে কিছু নাই, শুধু ওই কাশিটা আসলো, মধু কাটনের কাশিটা, ওই কাশিটা লইয়া নামতে গিয়ে ওই তাইনে হাত স্লিপ কেটে। উচ্চতা কতটুকু ছিল? ও 15 হাতের মতো হইব। কি গাছ? এটা ডুমরা গাছ কয়, বড় বড় গুড়া ধরে। এটা ঘটনাস্থল কোন জায়গায়? বাড়ির উত্তর সাইডে ডাববাড়ি। ডাববাড়ি। ঘটনার টাইমটা? 10টা। তারপরে আপনারা কি করছেন? পেশেন্টকে প্রথম কি করছেন? হাসপাতাল নিয়েছেন না? হাসপাতাল নিয়ে না, টাইম পাইছি না তো। আর কি শুয়ে রাখছে কালকে রাত্রেবেলায় 9:30 থেকে 10টার দিকে ওই মোটর শাক ভাঙতে গিয়ে গাছটা পয়রা মশাই, ওই ডুমরু গাছ নিয়ে কি গাছটা ডুমরা গাছ ওদেরই বেশি। তো আর এরপরে আপনার কাছে খবর আছে? হ্যাঁ, আমরা এনে খবর দিচ্ছে আইসে, তখন হসপিটালে আনছি পিএম করন লাগে। স্পট ডেড নাকি? স্পটে ডেটে কম যায়। আজ কমলপুর বিএসএম হাসপাতালে পোস্টমর্টমের পর অভিনব শূদ্রের মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার খবরে গোটা ডাববাড়ি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বিলোনিয়া বিভাগের রাধানগর অঞ্চলের উদ্যোগে রাধানগর নৃপেন চক্রবর্তী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির। শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক সুদন দাস সহ অন্যান্য নেতৃত্বরা। শিবিরে মোট 84 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বিলোনিয়া বিভাগের রাধানগর অঞ্চলের উদ্যোগে আজ অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির। রাধানগর নৃপেন চক্রবর্তী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক সুদন দাস, ডিওয়াইএফআই বিলোনিয়া বিভাগীয় সভাপতি আশিস দত্ত, বিভাগীয় সম্পাদক অরূপ মজুমদার সহ স্থানীয় নেতৃত্বরা। এই রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুদন দাস বলেন, কেউ মারা যাবে এটা আমরা হতে দেব না, এটা বিশাল বড় অঙ্গীকার। এই কাজটা গোটা রাজ্যে ব্যাপকভাবে আজকে সংগঠিত হচ্ছে। তার মধ্যে অন্যতম রক্তদাতা সংগঠকদের মধ্যে হচ্ছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। তারা দায়িত্ব নিয়ে করছেন। আমরা এটা লক্ষ্য করছি, আমাদের রাজ্যে রক্ত স্বেচ্ছায় দান করা হচ্ছে 98%। আমাদের প্রয়োজনে 98% রক্ত স্বেচ্ছায় দান করা হচ্ছে। ডিওয়াইএফআই আয়োজিত এ রক্তদান শিবিরে মোট 84 জন যুবক যুবতী স্বেচ্ছায় রক্তদান করেন। এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে সংগঠনের কর্মীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরাবাসীর স্বপ্নের রেল আজ দুঃস্বপ্নই রয়ে গেল।
পানীয় জল, বিদ্যুৎ, বসার সিট ইত্যাদি বিভিন্ন রকমের সমস্যার কবলে রেল যাত্রীরা। প্রায়শই মাঝপথে রেল বন্ধ হয়ে যায়, ফলে যাত্রীদের দুর্ভোগের চিত্রটাই সর্বত্র পরিলক্ষিত। রাজ্যবাসীর স্বপ্নের রেল আজ দুঃস্বপ্নে পরিণত হয়েছে। শুরু থেকে মান্ধাতার আমলের রেল চলছে রাজ্যে। রেলে নেই পানীয় জল, বিদ্যুৎ, বসার সিটগুলির কথা আর বলে লাভ নেই। এখন পর্যন্ত যারা রেলমন্ত্রীর গদিতে বসেছেন ওনাদের রাজ্যেই রেল পরিষেবার উন্নতি হয়েছে। মডেল রাজ্যের দিকে কারো নজর নেই। উল্লেখ্য, আজ সকালে বৃষ্টির পর আমবাসা থেকে প্রায় 9 কিলোমিটার দূরে মনু যাবার আগে টার্মিনালের সামনে 117/7 নম্বরের পিলারের সামনে বিশাল ধস পড়ে, যার ফলে সকালের প্রথম রেল দুটি প্রায় 4 ঘন্টা দেরি হয়। রেলের শ্রমিকরা সকাল 8:15 থেকে কাজ শুরু করে দুপুর 12টা নাগাদ রেল চলাচল স্বাভাবিক হয়। শ্রমিকদের বক্তব্য, প্রতি বছর বর্ষাকালে এই জায়গায় কয়েকবার ধস পড়ে। আমবাসা স্টেশন থেকে পায়ে হেঁটে আসতে হয় তাদের, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু তাদের কথা কেউ শুনে না। প্রচন্ড অসুবিধার মাঝে তাদের কাজ করতে হয়। এ বিষয়ে দুজন শ্রমিক জানান, तकलीफ तो बहुत ज़्यादा हुआ, पूरा हैरान हो गया। हम लोग सबल से उसको हेमर से तोड़ाई किया, इसके बाद पूरा ब्लॉक लग गया था, लाइन पूरा ढक गया था, जाम हो गया था पूरा। आदमी इसमें कुछ आदमी को 50 कुंटल से ऊपर होगा, पूरा चट्टान गिर गया था, बहुत हैवी। दोनों साइड पूरा ट्रक जाम हो गया था। तो बहुत मेहनत किया, बहुत मेहनत से जाके कीजिए। 12 मान के चलिए तो 8:30 बजे आने का समय है उसका। 12:15 बजे क्लियर हुआ है, 12:15 बजे क्लियर किया हम लोग। परेशानी हम लोग को है कि उसका कोई हद नहीं है। बारिश में हम लोग को रात को धिया के देखना होता है। 109.3 से लेकर 107.0 तक इतना डेंजर एरिया है काम के लिए कि हम लोग का 19 नंबर गेम पड़ता है इसके अंदर में। और इतनी परेशानी है कि उसका तो हम ही लोग जानते हैं कैसे हम लोग सफल है इसमें। এদিকে দীর্ঘ 4 ঘন্টা রেল বন্ধ থাকায় নাজেহালের শিকার যাত্রীরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উদয়পুর মাতাবাড়ি কল্যাণ দিঘি থেকে একটি কচ্ছপ ত্রিপুরা সুন্দরী মন্দির চত্বরে 5টি ডিম পেড়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মাতাবাড়ি কল্যাণ দিঘি থেকে একটি কচ্ছপ মন্দির চত্বরে এসে ডিম পেড়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে উদয়পুরের মাতারবাড়ির ত্রিপুরা সুন্দরী মন্দির প্রাঙ্গণে। মন্দিরের নৈশ প্রহরী দুলাল দে জানান, রবিবার ভোরে মাতাবাড়ি মন্দিরের পশ্চিমে পেড়া দোকানের সামনে বটগাছের নিচে পাওয়া গিয়েছে এই ডিমগুলি। রাত্রে 3টা 3:30টার সময় উঠটা কুত্তাই দিচ্ছে নামাজ গেছিলাম নিচে যাতে নিচে এই তোমার বটগাছ আছে, বটগাছটা দড়ি আনছি, আমি বলিবার সামনে রাখছি, 2টা ডিম পাইছি। আর আনিয়ে রেডিওতে রাখছি, আমি ডিমটা আলগা রাখছি, খাসুনটা রাখেছি। নিচে বলতে কোন জায়গা? ওই বটগাছ আছে নিচে সামনে সামনে একটা বটগাছ আছে, এই বটগাছ। মাতাবাড়ি মন্দিরের নিরাপত্তা পুলিশ কর্মী মিল্টন কান্তি দাস জানান, তার ডিউটি অবস্থায় শনিবার রাত 12টার সময় দেখা গেছে একটি কচ্ছপ কল্যাণ দিঘি থেকে পাকা সিঁড়ির উপর দিয়ে মন্দিরে উঠেছে। এটি উঠে সোজা চলে যায় পুরাতন ফুলের বাগানে। সেখানে বর্তমানে রয়েছে পুলিশ ফাঁড়ি। এই জায়গাতেই কচ্ছপ ডিম পাড়ত। সেখানে 3টি স্থানে 3টি ডিম ও বলির স্থানে আরও 2টি ডিম পাড়ে এই কচ্ছপটি। সব মিলিয়ে শনিবার রাতে 5টি ডিম পাড়ে উদয়পুরের মন্দির প্রাঙ্গণে। তো এখানে আপনারা দেখলেন যে কচ্ছপ মন্দিরে চলে গেছে, ওখানে ডিম পারলো। তো আমরা এই ডিম এবং কচ্ছপ সহ তাকে তার ব্রিডিং সেন্টারে এনে রাখলাম বন দপ্তরের পক্ষ থেকে। তারপরে কি হবে? তারপরে এখানে আমরা অবজার্ভ করব, দেখব যে কচ্ছপ ঠিকভাবে তার এই ব্রিডিং সেন্টারে তৈরি করা ব্রিডিং সেন্টারে কচ্ছপটা কতখানি উপযুক্ত, কিভাবে তার বংশবৃদ্ধির ক্ষেত্রে কাজ করে, এটা দেখব আমরা। এটা সময়ের ব্যাপার, আমরা নজর রাখছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সামাজিক অপরাধ প্রতিরোধ জাগ্রত করতে ও বিবাহ সংক্রান্ত আইন প্রণয়ন করতে সুপারিশ করেন বিশিষ্ট আইনজীবী তথা লেখক শক্তিপ্রসাদ দত্ত পুরকায়স্থ। কৈলাসহর প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সোসিওলজিক্যাল জাস্টিস নামে এক পুস্তক প্রকাশ করে একথা আলোচনা করেন লেখক। সামাজিক অপরাধ প্রতিরোধ ও নৈতিকতাবোধ জাগ্রত করতে জাতীয় স্তরে আইন প্রণয়নের সুপারিশ করলেন বিশিষ্ট আইনজীবী শক্তিপ্রসাদ দত্ত পুরকায়স্থ। আইনে কি কি বিষয় যুক্ত করা যেতে পারে সে বিষয়ে সুপারিশও রয়েছে।
সম্প্রতি রাজধানীতে সোসিওলজিক্যাল জাস্টিস শীর্ষক বইটি প্রকাশিত হয়েছে। গতকাল কৈলাসহর প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বইটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন লেখক শ্রী দত্ত পুরকায়স্থ। মহিলা সংক্রান্ত অপরাধ, বিবাহ পরবর্তী অপ্রীতিকর ঘটনা প্রতিহত করার ক্ষেত্রে বিয়ে অনুষ্ঠানের আগে কিছু আইন প্রণয়নের নমুনাও রয়েছে বইতে। কেন্দ্রীয় সরকার সেই আইন কার্যকর করুক, নৈতিক শিক্ষা, মূল্যবোধ জাগ্রত হোক, তাই চাইছেন লেখক। ক্রমান্বয়ে ছাপাইছে, এন্টার ইন্ডিয়া বেসিসে গেছে, ক্রমে ক্রমে আমি আগাইছি। আমি এইসব জটিল ব্যাপার সহসা 2 মাস 4 মাস 6 মাসে কিছু করার উপায় নেই, কারণ মাননীয় ভারত সরকারকে অমূল্য নির্দেশ করা হবে নতুন আইন প্রণয়নের জন্য। কত বড় কঠিন এবং দায়িত্বপূর্ণ কাজ। জাতিকে এই লাইনে চালাইতে চাই আমরা ত্রিপুরা থেকে এটা লিড নেব। আমি বিশ্বাস করি যে আমরা যদি একবার ভারত সরকারকে এই দিকে অঙ্গুলি নির্দেশে সাহায্য দিতে পারি তা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিদ্যুৎ দপ্তরে খামখেয়ালিপনায় বিদ্যুতের তার ছিঁড়ে আহত হন 5 থেকে 6 জন লোক। ঘটনা উদয়পুর গোকুলপুর এলাকায়। অভিযোগ উঠেছে স্থানীয় বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে। বিদ্যুৎ দপ্তরে খামখেয়ালিপনায় অতিষ্ঠ গ্রামবাসী বিক্ষোভ করে কারেন্ট অফিস চত্বরে। ঘটনা উদয়পুরের গোকুলপুর এলাকায়। আজ সকাল 7:30 নাগাদ হঠাৎ বিদ্যুতের মেইন লাইন ছিঁড়ে মাটিতে গড়িয়ে প্রায় আহত 5 থেকে 6 জন। তাদেরকে উদয়পুর ত্রিপুরা সুন্দরী হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসায় ছেড়ে দেওয়া হয়। কিন্তু এই ঘটনায় এই সমাপ্তি নয়। আজ সকাল 10টা নাগাদ উদয়পুরের গোকুলপুর কারেন্ট অফিস চত্বরে স্থানীয় পঞ্চায়েতের 1 নং ওয়ার্ড এলাকার এলাকাবাসী 60 থেকে 70 জন বিক্ষোভ প্রদর্শন করে। এমনকি স্থানীয় অফিস কর্মীদের বিরুদ্ধে তাদের নানান তালবাহানার কথা তুলে ধরেন সংবাদ মাধ্যমকে। দিনের পর দিন লোডশেডিং, বিদ্যুতের সরবরাহ লাইনে নানান সমস্যা ইত্যাদি সুরাহার কথা বললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে বিন্দুমাত্র কর্ণপাত করছেন না। এমনকি ভুয়ো বিল দেখিয়ে পকেট মারছে স্থানীয় অফিসটি, এমনটাই অভিযোগ এলাকাবাসীদের। সন্ধ্যা থেকে অন্তত বিল কিন্তু বিল তো আমরা ঠিক হয়ে দিতেছি।